লোডশেডিংয়ের মধ্যেই আবারও উধাও গ্যাস। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে। 1 মাস থেকে একবারে গ্যাস নাই, ম্যাজিক চুলায় রান্না করে খাচ্ছি। 10-12টা বিল্ডিংয়ে একবার টোটাল গ্যাস নাই। পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। বিদ্যুৎ সাশ্রয়ের নতুন সিদ্ধান্ত, সকাল 11টায় খুলে রাত 8টায় বন্ধ করতে হবে দোকান, শপিং মল। সংকটের জন্য অতীতের ভুল নীতিকে দায়ী করেছেন প্রতিমন্ত্রী। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম। আলোচনায় মির্জা ফখরুল। ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। শেষ হলো যুক্তিতর্ক উপস্থাপন। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। সাভারে 13 দিনের মাথায় আবারও প্রেসার কুকারের শক্তিশালী বোমা উদ্ধার। নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। বরিশালে আদালতের প্রধান ফটকে বিস্ফোরণে আতঙ্ক। গৃহকর্মী প্রেমিকাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় দম্পতিকেও খুন। সিলেটে ট্রিপল মার্ডারে অভিযুক্ত যুবক পুলিশের জালে, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। এবং একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 15 সেপ্টেম্বর। 12 নভেম্বর থেকে ক্লাস। ফি বেশি নিলেই ব্যবস্থা। দেরি হয় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। তীব্র লোডশেডিং এর সঙ্গে গ্যাস সংকটে নাজেহাল জনজীবন। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পানি সরবরাহ আর স্বাভাবিক কার্যক্রম। তাই বিপাকে পড়েছেন ব্যবসায়ী আর ক্ষুদ্র উদ্যোক্তারা। এদিকে দেশ জুড়ে ফের তীব্র গ্যাস সংকটে বাড়ছে বিড়ম্বনা। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চুলা না জ্বলায় বাসা বাড়িতে শেষ নেই দুর্ভোগের। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস। এর মধ্যে গ্যাস সংকট আরও তীব্র, রান্না করতেই হিমশিম দশা। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। নেসকো বলছে রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। 5-7 ঘন্টা লোডশেডিং হতেই থাকছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাতের মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত। একইভাবে চট্টগ্রাম, বরিশাল, নওগাঁ সহ জেলায় জেলায় বিদ্যুৎ মিলছে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ থাকিচ্ছে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে আবার চলে যাচ্ছে, আবার 2 ঘন্টা নেয় আবার আসছে। এইভাবে গাড়ি চলবে আমাদের। এদিকে মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। গ্যাস নিতে গেলে 3-4 ঘন্টা লাগে। এখন খুব খারাপ অবস্থা বর্তমানে, মানে গ্যাসের। সকাল 6টা বাজে গ্যাসের সিরিয়াল ধরছি ভাই, এখন পর্যন্ত সিরিয়াল তৈরি হয়েছে। 229 টাকার গ্যাস ঢুকছে, এই হলো অবস্থা। সারা রাত দিন অবস্থা ঠান্ডা গেছে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো চক্র জড়িত, সেই প্রশ্নও তুলেছেন গ্যাস সংগ্রহে আসা সাধারণ মানুষ। 9:30 বাজে পাম্পে ঢুকছি, পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিন বেলা ছিল, আবার যাতাই। এটা সিন্ডিকেটই চলতেছে।
এটা অনেক দিন, এই কয়েক দুই তিন মাসটাই একই অবস্থা। গ্যাসের হাহাকারে সংকটে আবাসিক খাত। কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, লালমাটিয়া, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। আমাদের এখানে বিগত 10-12টা বিল্ডিং এ একবার টোটাল গ্যাস নাই। 3 দিন হইতে আমরা কোনো গ্যাসও পাই না, খাইতেও পারি না, ভাত খাওয়া তো বন্ধ, না খাওয়ানোর অবস্থা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা গ্যাস বিতরণ সংস্থাগুলোর। নাইম হাসান, সময় সংবাদ। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি সহ জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। এদিকে অতীতের ভুল নীতির ফলেই দেশে গ্যাস আর বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে কৌশলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। দেশে কয়েকদিন ধরে চলছে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, এতে বেড়েছে জনভোগান্তি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান, আর সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে সরকার। তবে হাসপাতাল, খাবার ও ওষুধের দোকানকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতির কারণেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্ট, হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা আশা করছি বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। বুধবার থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ব্যাপারেও আশাবাদী প্রতিমন্ত্রী। এছাড়া মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার দুপুরে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় সচিবালয় সরকার প্রধানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন দলের শীর্ষ নেতৃত্ব সহ নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য গুজব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। জিয়া পরিবারকে বিপর্যস্ত করতে সব চেষ্টা করছে ফ্যাসিবাদী সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে আসেন বিএনপির নেতাকর্মীরা। সবাইকে নিয়ে প্রয়াত কোকোর কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই। প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুব দিবসের অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য গুজব। আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব
এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। এ সময় তরুণদের মানব সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানান যুব প্রতিমন্ত্রী মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তার আশা আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। আবেদন করা হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত করার। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখা এবং পরে তাদেরকে আপ্যায়নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনার নেপথ্যের তথ্য সামনে এলো প্রসিকিউশনের মাধ্যমে। ট্রাইব্যুনালে দাখিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ বিশ্লেষণে স্পষ্ট হয়, ছবি প্রকাশ শুধু ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, এর পেছনে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা। হারুন বেদি সরাই দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে, খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিয়েছে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ, ছবিটা নিজের কাছে রেখে দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য। প্রসিকিউশনের তথ্য মতে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্য এক কথোপকথনে উঠে আসে সমন্বয়কদের ছবি প্রকাশের পর গোয়েন্দা কর্মকর্তা হারুনের ভূমিকায় শেখ হাসিনা কতটা অসন্তুষ্ট ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে যে ধরনের অকাট্য তথ্য প্রমাণ ও অডিও রেকর্ড উপস্থাপন করা হয়েছে তাতে ওবায়দুল কাদের সহ 7 আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। ওবায়দুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্বজ্ঞানহীন, তারা রাজনৈতিক নেতা, তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে দুইটি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 গুলি ব্যবহার করা হয়েছে বলেও জানায় প্রসিকিউশন। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাভারে আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। সকালে সাধাপুর এলাকা থেকে উদ্ধার করা বোমাটি বিকেলে নিষ্ক্রিয় করা হয়। এর আগে সাভারের শ্যামপুরে একটি ফ্ল্যাটে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালায় সিটিটিসি। সাভারে আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। সকালে সাধাপুরের ঘোড়া মসজিদের সামনের মাঠে একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামটি খোলার পর ভেতরে একটি প্রেসার কুকার, 2টি রিমোট কন্ট্রোল দেখতে পান তারা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেসার কুকার সদৃশ বস্তুটিকে শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করে। উদ্ধার করা বোমাটি বিকেল 3:30টার দিকে নিষ্ক্রিয় করা হয়। বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় কয়েক কিলোমিটার দূরেও। বারবার এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ওই বোম বার করা থিয়া পরে একটা কোরআন শরীফ পাচ্ছি, 2টা ইমোট আছে ওই ড্রাম ভিতর। এখন তো আতঙ্কিত আছি এবং ভবিষ্যতের জন্য আমরা আতঙ্কিত। এলাকাবাসী এবং মসজিদে যারা আছে আমরা অত্যন্ত আতঙ্কিত বিষয়ে, আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত হোক। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের শ্যামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 5টি বোমা নিষ্ক্রিয় এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়। বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। এর আগে গত 30 জুলাই একইভাবে আশুলিয়ায় প্রেসার কুকারে বোমা পাওয়ার পর নিষ্ক্রিয় করা হয়। সময় সংবাদ, সাভার। বরিশাল জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ হয়েছে। বেলা 11:15টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়, তবে এতে কেউ হতাহত হননি। বিস্ফোরিত বস্তুটির ধরন উৎস চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতে বিস্ফোরণ ঘটিয়েছে পলাতক ফ্যাসিস্ট চক্র। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নদীমাতৃক বাংলাদেশে অবহেলায় হারিয়েছিল দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খালবিল।
দিনের পর দিন গাছ কাটার নেতিবাচক প্রভাবে প্রকৃতি হয়ে উঠছিল ধূসর আর বিষাক্ত। পরিবেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 180 দিনের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হয়েছে। এমন তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, সরকারের অবশিষ্ট সময় ইশতেহার পূরণে নেওয়া হচ্ছে সময়োপযোগী উদ্যোগ। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ভেতরে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়া আর সবুজ হারিয়ে যাওয়া সব মিলে পরিবেশগত সমস্যা সমাধানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহারে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন এবং 25 কোটি বৃক্ষরোপণের কথা জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শুরু হয় প্রতিশ্রুতি বাস্তবায়ন, নেওয়া হয় 180 দিনের পরিকল্পনা। এই সময়ে 1200 কিলোমিটার খাল খনন এবং 3.5 কোটি গাছের চারা রোপণে যে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আগামী 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা। আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। মন্ত্রীরা জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই খাল খননের জন্য নেওয়া হয়েছে নতুন প্রকল্প আর বৃক্ষরোপণের জন্য আসছে নতুন নীতিমালা ও সরকারি উদ্যোগ। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি। একটাকে যাবে, আমরাও চারা দেব, আমাদের বন অধিদপ্তরও চারা দিবে, বাট বিক্রি করবে কম পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন, খনন করা খাল পুনঃদখল ঠেকানোর পাশাপাশি রোপণ করা গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে সরকারকে। এই ধরনের খাল খনন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত আসার পরে যাতে এটা পুনঃদখল না হয়ে যায় অতীতের মতো। গাছ রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক এবং টেকনোলজি বেসড একটা জাগরণ দরকার রয়েছে। পরিবেশ রক্ষা করে পরিচ্ছন্ন দেশ গড়তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। জলাশয় এবং পানি প্রবাহের দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তা ঠাঁই পেয়েছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে। এসব ইস্যুতে সরকারের প্রথম 180 দিনের কর্মসূচি আগামী 4.5 বছরে অবশিষ্ট প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম কতটা বেগবান করবে সেটি দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে গৃহকর্মী প্রেমিকাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় দম্পতিকে নিজ বাসায় ছুরিকাঘাতে করা হয় খুন। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। পুলিশ জানায়, বারান্দায় রক্ত দেখে প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থল থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সিলেট মহানগরীর মিতালী আবাসিক এলাকার 111 নম্বর ভবনের 2য় তলায় থাকতেন বৃদ্ধ আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতি। বাসায় সহায়তার জন্য ছিলেন এক গৃহপরিচারিকা। পুলিশ জানায়, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে কসাই যুবক বাবুল। বুধবার সকাল 9:30টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবুল ওই ফ্ল্যাটে আসে। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে ছুরিকাঘাতে প্রেমিকা তাহমিনাকে হত্যা করে বাবুল। পাশের কক্ষ থেকে গৃহকর্ত্রী সুরাইয়া ছুটে এলে তাকেও হত্যা করে। পরে গৃহকর্তা আব্দুস সাত্তারকে হত্যার পর পালিয়ে যায় সে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ফেলে যায় পাশের জঙ্গলে। নিজ বাসা থেকে আটক করা হয় বাবুলকে। প্রাইমারি ইন্ট্রিগেশন এবং যে মোটিভ সব মিলিয়ে আমরা আপাতত একজনকে আমরা জানতে পেরেছি। হয়তো আমরা পরে যদি তার সাথে ফার্দার ইন্ট্রিগেশন করে এর মধ্যে আরো কেউ জড়িত কিনা আমরা হয়তো পরে এটা জানতে পারব। নিহত আব্দুস সাত্তার সুরাইয়া বেগম দম্পতির 4 সন্তান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাস করেন। সময় সংবাদ, সিলেট। চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। তারা তলিয়ে যাওয়ার সময় বিষয়টি অন্যদের নজরে আসে। তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই দিন দুপুরে নেত্রকোনার কমলাকান্দার আলাদা স্থানে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 12 নভেম্বর আর ভর্তি আবেদন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। এবারও ভর্তি ফি সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড।
কোনো কলেজ অতিরিক্ত ফি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বোর্ডের। এদিকে দেরিতে ক্লাস শুরু হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 11,38,877 জন শিক্ষার্থী। এর বিপরীতে সরকারি এবং বেসরকারি কলেজে আসন আছে 25 লাখের মতো। এরই মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ড। প্রথম পর্যায়ে আবেদন 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 10 অক্টোবর। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 15 অক্টোবর আর ফল প্রকাশ 19 অক্টোবর। তৃতীয় পর্যায়ে আবেদন 23 অক্টোবর আর ফল প্রকাশ হবে 26 অক্টোবর। 10 নভেম্বরের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম। ফলাফলটা যেহেতু 20 দিন পিছিয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ভর্তি শিডিউলটাকেও টেনে পিছনে নিতেই হচ্ছে। একাদশ শ্রেণীতে রাজধানীর কলেজগুলোর জন্য সর্বোচ্চ 8,000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর বাদে অন্য শহরগুলোতে বাংলা মাধ্যমে 5,000 টাকা ও ইংরেজি ভাষণে 6,000 টাকা। আর জেলা পর্যায়ে সর্বোচ্চ বাংলা মাধ্যমে 3,000 এবং ইংরেজি ভাষণে 4,000 টাকা নেওয়া যাবে। সরকার নির্ধারিত ফিকে অবজ্ঞা করে নিজেদের মতো ফি নেয়, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি হয়ে উঠেছে। শিক্ষা গবেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার এসএসসির ফলাফল প্রকাশে দেরি হয়েছে। ফলে একাদশের ক্লাসও শুরু হচ্ছে দেরিতে। তাই সিলেবাস যাতে নির্দিষ্ট সময়ে শেষ করা যায় সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। একাদশ এবং দ্বাদশ মিলে যে শিক্ষা কারিকুলাম তৈরি করা আছে, এই কারিকুলামের জন্য একটা নির্ধারিত সময় বরাদ্দ থাকে। এই বরাদ্দটা যদি না দেওয়া হয় তাহলে কারিকুলামটা আসলে পুরোপুরি হবে না, মানে ওই ইমপ্লিমেন্ট করা যাবে না। আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজের আসন কম থাকায় জিপিএ 5 প্রাপ্ত অনেক শিক্ষার্থী পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। একাদশ শ্রেণীর ভর্তিতে প্রতি বছরই ফি নির্ধারণ করলেও বেশিরভাগ নামী কলেজই সেই নির্দেশনা মানে না। শিক্ষা সংশ্লিষ্টতা বলছেন, অতিরিক্ত ফি নেওয়া ঠেকাতে হলে ভর্তির সময়ে নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করতে হবে শিক্ষা বোর্ডকে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য ঘাটতি 27.3 বিলিয়ন ডলার বাড়লেও আমদানি বৃদ্ধির বড় অংশ এখনও বিনিয়োগে সক্ষম নয়। গেল অর্থ বছরে ব্যালেন্স অফ পেমেন্টে মিলেছে এমন তথ্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি বাড়লেও দেখা যাচ্ছে না শক্তিশালী বিনিয়োগ পুনরুদ্ধারের চিত্র। সবশেষ ব্যালেন্স অফ পেমেন্টস বা বৈদেশিক লেনদেনের তথ্য বলছে 2025-26 অর্থ বছরে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27.3 বিলিয়ন মার্কিন ডলার, যা 2021-22 অর্থ বছরের পর সর্বোচ্চ। এ সময়ে পণ্য আমদানি বেড়েছে 10.5%, রপ্তানি ছিল প্রায় স্থবির। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য, মূলধনী যন্ত্রপাতির আমদানি এখনও দুর্বল। শিল্পের কাঁচামাল আমদানিতেও নেই উল্লেখযোগ্য গতি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে পিওএল অর্থাৎ পেট্রোলিয়াম অয়েল লুব্রিকেন্টের দামটা বেড়েছে, যার ফলে আমাদের আসলে ব্যবহার বেড়েছে সামান্য বেশি, কিন্তু দাম বৃদ্ধির কারণে আমাদের অনেক বেশি পেমেন্ট করতে হয়েছে। শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রাংশ আমদানি কমে যাওয়ায় এই প্রবৃদ্ধি অর্থনীতিতে বড় ধরনের উৎপাদনশীল বিনিয়োগের প্রতিফলন ঘটাচ্ছে না। কারণ হিসেবে ডলারের বাজার ও মূল্যস্ফীতিকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টিতে যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল আমদানি বাড়লে তা ভবিষ্যৎ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর একমাত্র চাবিকাঠি হয়ে উঠতে পারে। যেগুলো বন্ধ আছে সেগুলো হয়তো এখনো উৎপাদনে যেতে পারছে না, আর যেগুলো উৎপাদনমুখী আছে তাহলে তারা উৎপাদন করছে কিন্তু বেশি মাত্রায় হয়তো উৎপাদন করছে না। আর নতুন যে শিল্প কারখানা যেগুলোর জন্য মূলত মূলধনী যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে, সেগুলো উৎপাদনে আসতে কিন্তু আর একটু সময় হয়তো দেওয়া লাগতে পারে। 2024-25 অর্থ বছরে নিট বৈদেশিক সহায়তার প্রবাহ ছিল প্রায় 6.46 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে 2025-26 অর্থ বছরে কমে এসেছে 4.09 বিলিয়ন ডলারে। এই সময়ের মধ্যে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণের প্রবাহ কমেছে প্রায় 20.5%। বিপরীতে বৈদেশিক ঋণের আসল পরিশোধ পেমেন্ট বেড়ে দাঁড়িয়েছে 20.7%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। এলডিসি উত্তোলন সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক সেমিনারে কথা বলেছেন তিনি। জাপান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আগামী মাসে বৈঠকের কথা রয়েছে। এলডিসি উত্তরণের পর বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দ্বার খুলে দিতে পারে বলেও মনে করেন তিনি। বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে হালাল পণ্যের রফতানি বাড়ানোয় জোর দিয়েছেন মন্ত্রী। বাংলাদেশের সেই গ্রাজুয়েশন ডেভেলপিং কান্ট্রিতে সেই গ্রাজুয়েশনটা যেন স্মুথ এবং সিমলেস হয়, সেই জন্য বৈশ্বিক বাজারটার কাছে আমাদের অ্যাক্সেস দরকার, প্রবেশাধিকার দরকার। সেই প্রবেশাধিকারটা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা ও চলতি মূলধন অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১৫০০ কোটি টাকা সংগ্রহে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট ও ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় আইপিও এর পাশাপাশি প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, কর্পোরেট বন্ড, সুকুক সহ বিভিন্ন অনুমোদিত পদ্ধতি বিবেচনায় রয়েছে। অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট পিএলসিকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে সিটি গ্রুপ। আর প্রস্তাবিত লেনদেনের সঙ্গে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে ওয়ান ব্যাংক পিএলসি কাজ করবে ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে। গুলশানের সিটি গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এ বিষয়ে চুক্তি সই হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলমান সংকটে পুঁজিবাজার সিটি গ্রুপের জন্য সহায়ক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান। আমরা যদি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই বাংলাদেশে আসলে উদ্যোক্তারা আপনার বেশি অংশে আসলে কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর ডিপেন্ডেন্ট। এর আমি মনে করি এর প্রধান একটা কারণ হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে একটা আস্থার অভাব ছিল। আমরাও এর ব্যতিক্রম ছিলাম না আসলে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই ক্যাপিটাল মার্কেটটাকে আরও চাঙ্গা করার জন্য উনি অনেক পদক্ষেপ নিয়েছেন এবং আমরা আশা করি যে এই ক্যাপিটাল মার্কেটের আরও চাঙ্গা হবে এবং আমরা যে আমাদের চলমান যে সংকটটা আছে আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেট আমাদের জন্য একটা সলিউশন হতে পারে। বিশ্ব হাতি দিবস আজ। হাতি রক্ষায় প্রতি বছর নানা কর্মসূচি নেওয়া হলেও দেশের বনাঞ্চলে বাড়ছে হাতির মৃত্যু। বন বিভাগের তথ্য বলছে গত ৮ বছরে দেশে মারা গেছে ১.৫ শতাধিক হাতি। ১৬০টি ইআরটি গঠন সহ হাতি সংরক্ষণে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। বনের ভেতর এক সময় অবাধ বিচরণ ছিল হাতির, কিন্তু বন উজাড়, বসতি সম্প্রসারণ আর বিচরণ পথে মানুষের দখল বদলে দিয়েছে সেই চিত্র। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, ঘটছে নানা দুর্ঘটনা, কোথাও বৈদ্যুতিক তার, কোথাও ফাঁদ, কিংবা নানা কারণে প্রাণ হারাচ্ছেন বন্য এই প্রাণী। এমন বাস্তবতায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে পালিত হলো বিশ্ব হাতি দিবস। এ সময় হাতির নিরাপদ আবাসস্থল রক্ষা, বিচরণ পথ দখলমুক্ত রাখা, অবৈধ শিকার ও পাচার বন্ধ এবং সংঘাতপ্রবণ এলাকায় কার্যকর ব্যবস্থাপনার উপর জোর দেন আগত বক্তারা। তাদের করিডোর ধ্বংস করে, তাদের বাসস্থান ধ্বংস করে আমরা যদি মনে করি শুধুমাত্র মানুষের উন্নয়ন করে আমরা বেঁচে থাকতে পারবো, আমরা কিন্তু পারবো না। যেটি আছে এখনো আমাদের প্রকৃতিতে, সেটিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলেও অন্ততপক্ষে আমরা যেসব দেশ থেকে হাতি দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে সেই দেশের তালিকায় অন্ততপক্ষে বাংলাদেশ পড়বে না। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, মানুষ হাতি সংঘাত কমাতে ১৫৯টি এলিফ্যান্ট রেসপন্স টিম ইআরটি গঠন সহ হাতি সংরক্ষণে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে বন অধিদপ্তর হাতি রক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার হাতি সংরক্ষণের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্ব হাতি দিবসের বার্তা শুধু হাতি রক্ষায় সচেতনতা বৃদ্ধি নয়, বরং মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা। বাংলাদেশে আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো ইউরোপের লাখ লাখ মানুষ। ২৭ বছর পর পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে জড়ো হন বহু মানুষ।
যুক্তরাজ্যে 90% সূর্যগ্রহণ দেখা যায়। এছাড়াও স্পেন এবং আইসল্যান্ডে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। 1999 সালের পর এবারই প্রথম ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ মিলেছে। বিশ্বজুড়ে প্রায় 98 কোটি মানুষ সূর্যের আংশিক বা পূর্ণ গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন। কলম্বিয়া 7.4 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 250। দেশটির ক্যালি ও পেরেইরা অঞ্চলে ধসে পড়েছে বহু ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। এখনও নিখোঁজ বহু মানুষ। ধ্বংসস্তূপে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে একের পর এক আফটারশকে অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অন্যদিকে কলম্বিয়ায় 12 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পেরু। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। সোমবার স্থানীয় সময় সকাল 7:34 অঞ্চলটিতে আঘাত হানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই কম্পনে কেঁপে ওঠে কফি উৎপাদনের প্রাণকেন্দ্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেরেইরা, ক্যালি ও চোকো সহ আশপাশের এলাকা। হতাহত হয়েছেন বহু মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। আটকা পড়াদের উদ্ধারে একযোগে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, দমকল কর্মী ও স্বেচ্ছাসেবীরা। জাতিসংঘের হিসাবে ভূমিকম্পে প্রায় 5000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো। এ অবস্থায় দেশটির 6টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বেশ কয়েকটি এলাকায়। মূল ভূমিকম্পের পর একের পর এক আফটারশকে আরও আতঙ্ক ছড়িয়েছে। এ পর্যন্ত প্রায় 100টি আফটারশকের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠের প্রায় 107 কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে পানামা, ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও। রাজধানী বোগোতাতেও কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র $1.55 কোটি অর্থ সহায়তা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, খাবার, স্বাস্থ্যসেবা ও শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন। এদিকে কর্তৃপক্ষ জানায় বিপর্যয়ের পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় চূড়ান্ত হতাহতের কথা এখনো জানা যায়নি। কাকুলি আখতার, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।